जय हिंद डियर स्टूडेंट्स, वेलकम टू माय चैनल। আমরা আজকে জিওমেট্রির বেসিক থিওরি অর্থাৎ বেসিক থিওরি অফ জিওমেট্রি বা জ্যামিতিক ধারণা একদম বেসিক থেকে শুরু করব। তোমরা যারা জিওমেট্রির কিছুই জানো না অর্থাৎ জিরো লেভেল থেকে শুরু করছো বা ক্লাস 3-4 থেকে জ্যামিতি শুরু করেছো সেইগুলো ভুলে গেছো বা ক্লাস 6 এর স্টুডেন্ট যারা 6 থেকে স্টার্ট করে তারাও কিন্তু আজকের ক্লাসটা থেকে যথেষ্ট বুঝতে পারবে জ্যামিতিটা কি। আর আমাদের চাকরির পরীক্ষার ক্ষেত্রে যে পার্টগুলো পড়তে হবে মেইনলি বা কিভাবে কোন ওয়েতে পড়তে হবে সেইগুলো নিয়ে আজকে আলোচনা করব। চলো, আশা করি ক্লাসটি ভালো লাগবে। চলো শুরু করছি। দেখো, ফার্স্ট জ্যামিতি শুরু হয়েছে পয়েন্ট থেকে। পয়েন্ট এটা কি? পয়েন্টের দৈর্ঘ্য নেই, প্রস্থ নেই, উচ্চতা নেই, কিছুই নেই। অর্থাৎ এর যে কোনো বস্তুকে মেজার করে যে রাশি দিয়ে তাকে বলা হয় মাত্রা বা ডাইমেনশন। ওকে, তাহলে পয়েন্ট বা বিন্দু এর মাত্রা হচ্ছে কত? জিরো। জিরো ডাইমেনশন, জিরো ডাইমেনশনাল এন্টিটি হচ্ছে পয়েন্ট। ওকে, এবার দেখো পয়েন্টকে যদি আমি মুভ করাই, ধরো এখান থেকে পয়েন্টটাকে মুভ করলাম এরকমভাবে, তাহলে পয়েন্টের যে গতিপথ সেটা যখন স্ট্রেট হয় তখন সেটা তৈরি করে স্ট্রেট লাইন। কী হলো এটা? স্ট্রেট লাইন। বা পয়েন্ট যদি আমি অসমানভাবে মুভ করাই অর্থাৎ কার্ভভাবে, তখন সেটা হয় কার্ভ লাইন। তাহলে পয়েন্টের যে গতিপথ অর্থাৎ সঞ্চার পথ বা লোকাস অফ আ পয়েন্ট ইজ কল্ড লাইন। এবার স্ট্রেট লাইনও হতে পারে, কার্ভ লাইনও হতে পারে। আচ্ছা, এবার দেখো স্ট্রেট লাইনের ক্ষেত্রে আমরা মাত্রা কত পাবো বা কার্ভ লাইনের ক্ষেত্রে মাত্রা পাবো দুটো, অর্থাৎ দৈর্ঘ্য স্ট্রেট লাইনের ক্ষেত্রে এবং মাত্রা কত পাবো? মাত্রা পাবো একটি, অর্থাৎ এর শুধুমাত্র দৈর্ঘ্য আছে, সেই জন্য এটা হচ্ছে ওয়ান ডাইমেনশনাল এন্টিটি। ওকে, সরল রেখা ওয়ান ডাইমেনশনাল এন্টিটি। এবার আমি যদি সরল রেখাটাকে আবার মুভ করাই, দেখো সরল রেখাটাকে, পুরো রেখাটা ছিল, এই রেখাটাকে যদি পুরোটা মুভ করাই তাহলে কি হবে? তাহলে আমরা পাবো একটা তল, অর্থাৎ ওই রেখাটা ধরো ওখান থেকে মুভ করে এসে এইখানে স্টেবল হলো, তাহলে এই রেখাটা এই পথ দিয়ে এসছে, তাহলে এই রেখাটার যা গতিপথ বা যে পথ দিয়ে যাচ্ছে সেটা কি একটা ক্ষেত্র বা একটা এরিয়া কভার করছে। সেই এরিয়াটার কি আছে? দৈর্ঘ্য আছে, আবার প্রস্থ আছে, অর্থাৎ এর দুটো ডাইমেনশন আছে, অর্থাৎ 2D, টু ডাইমেনশনাল এন্টিটি। ওকে, যার ক্ষেত্র আছে, অর্থাৎ টু ডাইমেনশনালে বা দ্বিমাত্রিক যে জ্যামিতিক চিত্র আছে তার ক্ষেত্রে আমরা কি বের করব? আমরা তার ক্ষেত্রে বের করব ক্ষেত্রফল, অর্থাৎ ম্যাক্সিমাম আমরা ক্ষেত্রফল বের করতে পারি টু ডাইমেনশনালের ক্ষেত্রে। এবার দেখো যখন এই টু ডাইমেনশনাল এই কোয়ান্টিটিটা বা এন্টিটিটা এই যে বা এটা কি একটা ক্ষেত্র বা তল, এই তলটা শুদ্ধ যখন মুভ করবে, ধরো তলটাকে আমি যদি এখান থেকে উপরের দিকে তুলে নিয়ে আসার চেষ্টা করি তাহলে কী হবে? এটা ধরো মুভ করে এই পর্যন্ত আসলো, তাহলে একটা বক্সের আকার আসবে, এরকমভাবে বক্সের আকারে চলে আসবে, অর্থাৎ তখন এটা হয়ে যাবে দৈর্ঘ্য প্রস্থ আগেই ছিল, এখন দেখো এটা উচ্চতা চলে আসছে, অর্থাৎ দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা তিনটে এন্টিটি পাচ্ছি, অর্থাৎ 3 ডাইমেনশনাল এন্টিটি পাচ্ছি বা ঘনবস্তু হচ্ছে। এই ঘনবস্তুর ক্ষেত্রে আমরা কি পাই? ভলিউম বা আয়তন। ওকে, তাহলে ঘনবস্তুর ক্ষেত্রে আমরা আয়তন বের করব বা 3 ডাইমেনশনাল যে ফিগারগুলো আছে তার ক্ষেত্রে আমরা আয়তন পড়ব, বা চারপাশের যে এরিয়া আছে তার ক্ষেত্রফল পড়ব, এবং দ্বিমাত্রিক যেগুলো তার ক্ষেত্রে আমরা শুধুমাত্র ক্ষেত্রফল ম্যাক্সিমাম বের করতে পারি। ঠিক আছে, এইগুলো হচ্ছে বেসিক জিনিস। এইবার দেখো আমরা লাইন পড়ছিলাম, লাইনের টাইপ বা লাইনগুলো আরেকবার দেখি। দেখো এটা হলো স্ট্রেট লাইন। স্ট্রেট লাইন দুদিকে কিন্তু অসীমভাবে বাড়তে পারে, সেই জন্য দুদিকে অ্যারো দেওয়া হয়। যদি একদিকে অ্যারো থাকে আর একদিক যদি টার্মিনেট হয়, মানে একদিক যদি এখান থেকে উৎপন্ন হচ্ছে, মানে এটা পয়েন্ট, এন্ড পয়েন্ট, টার্মিনেশন পয়েন্ট মানে এন্ড পয়েন্ট, একদিকে এন্ড পয়েন্ট আছে আর একদিকে নেই, তবে এটা হয়ে যাচ্ছে রে বা রশ্মি, আলোক রশ্মি যেমন হয় সূর্য থেকে আলো উৎপন্ন হয়ে অসীমের দিকে বিস্তৃত হচ্ছে সেরকম। ঠিক আছে, এবার দেখো যদি দুটো দিকে টার্মিনেট হয়, অর্থাৎ আমি এই সরলরেখা থেকে যদি 5 সেন্টিমিটার কেটে নিই তাহলে এটুকু হচ্ছে,
অর্থাৎ একটা ফিক্সড পয়েন্ট করে নিচ্ছি, কতটা 5 সেন্টিমিটার, এখান থেকে এইটুকু। তাহলে এইটার দুটো কি টার্মিনেট হয়ে গেল, তখন এইটা হচ্ছে সরল রেখার অংশ, সরল রেখাংশ। ওকে, তাহলে উপরেরটা ছিল সরল রেখা বা স্ট্রেট লাইন, পরেরটা হলো রে বা রশ্মি, এবং এটা হলো সরল রেখাংশ বা লাইন সেগমেন্ট। ওকে, এবার দেখো লাইন সেগমেন্ট, আমরা সমস্ত কাজ লাইন সেগমেন্ট নিয়েই করব, কারণ আমরা তো টোটাল একটা সরল রেখা নিয়ে ক্যালকুলেশন করতে পারবো না বা ড্রয়িংও করতে পারবো না, ঠিক আছে। শুধুমাত্র আমরা লাইনেরই একটা পার্ট লাইন সেগমেন্ট নিয়ে আমরা অ্যাপ্লিকেশানগুলো দেখব। ওকে, এবার দেখো কার্ভ লাইনটা কী হয়। কার্ভ লাইন হচ্ছে সরল রেখা নয়, বিন্দুটার যদি গতিপথ এবড়ো গবড়ো হয় বা অসমানভাবে হয় তখন সে কার্ভ লাইন পাওয়া যায়, ঠিক আছে। তাহলে আরও একটাভাবে আমরা ভাবতে পারি লাইনগুলোকে, যখন দেখো একটা তল আমরা কল্পনা করেছিলাম, এই তলের উপরে যদি আরও একটা তল, সমতলের উপর আরও একটা তল যদি দণ্ডায়মান হয়, দাঁড় করাই, তাহলে যে টাচ পয়েন্ট সেখানটায় কি তৈরি হচ্ছে, একটা সমতলের উপর আর একটা সমতল দণ্ডায়মান হলে সেখানটায় তৈরি হচ্ছে স্ট্রেট লাইন। ওকে, এবার দেখো আমরা দেখলাম যে একটা স্ট্রেট লাইন যখন মুভ করছে তখন তল উৎপন্ন করছে। যদি একটা কার্ভ লাইন মুভ করে তাহলে কি হয়, কার্ভ লাইন মুভ করলে তোমরা সবাই বাড়িতে টিন দেখেছো, টিনের এই যে প্রান্ত, এই প্রান্তটা ধরলাম কার্ভ লাইন আছে। এবার এই কার্ভ লাইনটাকে পুরোটাকে যদি আমি এদিকে মুভ করাই তাহলে কি পাবো, তাহলে এইখান থেকে এই পর্যন্ত এসে কার্ভ লাইনটা একই থাকবে, অর্থাৎ টোটাল টিনটা যেটা সেই তলটা পাবো। তাহলে এই তলটা কি, এই তলটা হচ্ছে বক্রতল। ওকে, আবার এভাবে ভাবতে পারো, দেখো একটা সমতলের ওপরে যদি এই টিনটা দাঁড় করানো হয়, মানে এরকমভাবে যে দাঁড়াবে 3 ডাইমেনশনালে, এই 2 ডাইমেনশনালে, তবে একটা তলের ওপর আরেকটা বা একটা সমতলের ওপর একটা বক্রতল দাঁড়ালে এদের যে কন্ট্যাক্ট পয়েন্ট, এখানটায় আমরা কি পাবো, একটা বক্রতল পাবো, যদি দাগ দিই বা লাইন টানা হয় বক্ররেখা পাবো। ওকে, ঠিক আছে। নেক্সট, এবার আমরা আসি আমাদের বক্ররেখা সম্পর্কে এবং বিন্দু সম্পর্কে আর আলোচনা নেই, এটুকুই। এবার আসবো আমরা লাইন সম্পর্কে। প্রথমে আমরা দেখে নিলাম যে কী করে ঘনবস্তু তৈরি হয়, পয়েন্ট, সেখান থেকে লাইন, লাইন থেকে তল, তল থেকে 3 ডাইমেনশনাল, ঠিক আছে। এবার আসবো বা 0 ডাইমেনশনালের বিন্দু, তারপরে 1 ডাইমেনশনালের লাইন, 2 ডাইমেনশনালের একটা তল বা ক্ষেত্রফল সংক্রান্ত এরিয়া, আর তারপরে 3 ডাইমেনশনালের সংক্রান্ত আয়তঘন। এগুলো দেখলাম, এগুলো পড়তে হবে। এইবার দেখো প্রত্যেকটা পার্ট 0 ডাইমেনশনালের যে বিন্দু সেটা নিয়ে আর আলোচনা নেই। এবার 1 ডাইমেনশনাল নিয়ে কী কী আলোচনা করা যায় সেটা দেখো। 1 ডাইমেনশনাল নিয়ে আমরা যে আলোচনা করব তাতে আমরা 1 ডাইমেনশনালে কে আছে, লাইন, স্ট্রেট লাইন, রশ্মি, রে, এগুলো বললাম। এবার দেখো আমরা কাজ করব হচ্ছে লাইন সেগমেন্ট নিয়ে। এবার লাইন কত ধরনের সেটা দেখো। যদি একটা লাইন এবং তার সাথে আর একটা লাইন যদি টানি, যখন এই লাইনটা এই লাইনটাকে ক্রস করবে না কখনো, অর্থাৎ এদের মধ্যে ডিস্টেন্স সবসময় সেম হবে, তখন তাদেরকে বলা হয় প্যারালাল লাইন বা সমান্তরাল লাইন। রেল লাইন যেমন একটা এদিকে ধরে একটা লাইন, এদিকে একটা লাইন, সেটা অনন্তকাল ধরে বা দুদিকে চলতে থাকবে, কিন্তু একটা আরেকটাকে ইন্টারসেক্ট করবে না, তাহলে এরা হবে প্যারালাল লাইন বা সমান্তরাল লাইন। যদি একটা সরল রেখা আর একটা সরল রেখাকে ছেদ করে তাদের কি বলবো, ইন্টারসেক্টিং লাইন বা পরস্পর ছেদি সরল রেখা। ওকে, বুঝতে পারলে। এবার দেখো আর একটা থিওরি, একটা সরল রেখার ওপরে তো অনেক বিন্দু থাকতে পারে, যে বিন্দুগুলোই থাকে, দেখো অসংখ্য বিন্দু থাকতে পারে, এই বিন্দুগুলো যেহেতু একটা সরল রেখার ওপর অবস্থিত, তাই বিন্দুগুলোকে বলা হয় সমরেখ বিন্দু। কি বলে, একই রেখার ওপরে অবস্থিত বলে এদের বলা হয় সমরেখ বিন্দু। আবার দেখো যদি একটা বিন্দু দিয়ে অনেকগুলো সরল রেখা আঁকা যায়, আঁকতেই পারি, তবে এখানে কি বেশি আঁকছি, একটা বিন্দু কিন্তু সরল রেখা অনেকগুলো,
তবে সেই সরলরেখাগুলোকে বলা হবে সমবিন্দু সরলরেখা। ওকে, এটা ছিল আর একটা পার্ট, বুঝতে পারলে? আর একটা জিনিস দেখো, এবার এই যে আমরা সমান্তরাল সরলরেখা বললাম, এই দুটো সরলরেখার থেকে আমরা কিছু বৈশিষ্ট্য আমরা এখানে পড়ব। দুটো সমান্তরাল সরলরেখার বৈশিষ্ট্য কি কি হয় সেইগুলো পড়ব। আর আচ্ছা দেখো, এবার আমরা পড়ব হচ্ছে সমান্তরাল সরলরেখা যেটা, তাদের বৈশিষ্ট্য। সমান্তরাল সরলরেখার বৈশিষ্ট্য কি আছে? বৈশিষ্ট্য শিখতে গেলে আমাদের জানতে হবে আগে অ্যাঙ্গেল। দেখো অ্যাঙ্গেল কি? অ্যাঙ্গেল হচ্ছে একটা সরলরেখা যদি তার একটা প্রান্তকে ফিক্সড রেখে তার চারিদিকে অবাধে ঘুরতে পারে, তখন এই সরলরেখাটা বিভিন্ন পজিশনে ঘুরতে পারে। তো সরলরেখাটা তার পূর্বের অবস্থানের সাথে যে পরিমাণ কৌণিক ডিস্টেন্স তৈরি করলো বা মুভ করলো, করার পরে যেটুকু কৌণিক দূরত্ব তৈরি হলো, এটাকেই বলে কোণ। ঠিক আছে? বা একটা তল আর একটা তলের ওপর দণ্ডায়মান হলে আমরা তাদের যে দুটো তলের মধ্যেকার যে অ্যাঙ্গেল বা কৌণিক দূরত্ব, একেই বলা হয় কোণ। এভাবে ভাবতে পারো। ঠিক আছে? এবার এই কোণ কত ধরনের হয় সেটা দেখো। আর তার আগে দেখো, একটা সরলরেখা তার চারিদিকে এই যে ঘুরলো, এই ঘুরে এলে, এক পাক ঘুরে এলে কত ডিগ্রি হয়? এটা হয় 360 ডিগ্রি। ওকে, তাহলে যদি অর্ধেক ঘুরে, অর্থাৎ এখান থেকে গিয়ে হাফ ঘুরলো, তাহলে কত হবে? 180 ডিগ্রি। আর যদি 4 ভাগের 1 ভাগ ঘুরে, বা এটাকে যদি আমরা 4 ভাগ করি, তাহলে 4 ভাগের 1 ভাগ করলে এটা কত? এটা হবে 90 ডিগ্রি। এগুলো তোমাদের জানা আছে সব। এবার দেখো, এই কোণ অনুযায়ী বা কোণের মান অনুযায়ী কোণগুলোকে বিভিন্নভাবে ভাগ করা যায়। যেমন যদি 90 ডিগ্রির কম কোনো কোণ হয়, সেই কোণগুলোকে বলে সূক্ষ্ম কোণ। সবগুলো 90 ডিগ্রির কম আছে, মানে এটা ধরো মোটামুটি 4 ভাগ যদি করি, তাহলে এটা 90 ডিগ্রি হবে। 90 ডিগ্রির কম সবগুলোই কি হবে? সূক্ষ্ম কোণ। ওকে, যদি 90 ডিগ্রি হয় কোনো কোণের মান, তাকে কি বলা হয়? সমকোণ বা রাইট অ্যাঙ্গেল। আর সূক্ষ্ম কোণের ইংরেজি হচ্ছে অ্যাকিউট অ্যাঙ্গেল। ওকে, নেক্সট, কোনো কোণের মান যদি 90 ডিগ্রির থেকে বড় হয় কিন্তু 180 থেকে ছোট হয়, তবে তাকে বলা হয় অবটিউজ অ্যাঙ্গেল বা স্থূলকোণ। ওকে, এবার যদি 180 ডিগ্রি হয় কোনো কোণের মান, অর্থাৎ হাফ, 360-এর হাফ, এখান থেকে এইটুকু 90 ছিল, আরও এটা 90, অর্থাৎ দুটো মিলে হচ্ছে 180। তাহলে এই পুরো কোণটাকে কি বলা হবে? একটা সরল রেখার উপরে কোণ, সেভাবেও ভাবতে পারো স্ট্রেট অ্যাঙ্গেল বা সরল কোণ। এটা স্ট্রেট অ্যাঙ্গেল বা সরল কোণ, এর মান হচ্ছে 180 ডিগ্রি। আর এটা ছিল 90 ডিগ্রি। 90 ডিগ্রির এই কোণটার নাম ছিল সমকোণ বা রাইট অ্যাঙ্গেল। ওকে, এইবার যদি কোণের মান 180 ডিগ্রির বেশি হয়, 180 ডিগ্রির বেশি, অর্থাৎ এই পর্যন্ত 180 ছিল, কোণটা আরও বেশি হয়ে এই দিকে এলো, ধরো এখান থেকে এইরকম, তাহলে এই পুরো অ্যাঙ্গেলটা কত? 180 থেকে বেশি। এইটার নাম হচ্ছে রিফ্লেক্স অ্যাঙ্গেল। ওকে, এফডি ক্লিয়ার? বিভিন্ন অ্যাঙ্গেলের নাম। এবার দেখো, আরও কিছু কিছু বিষয় আছে, সেখানে আমরা এখান থেকেই দেখো, একটা কোণকে আমরা যদি ধরো একই বিন্দুতে আমরা দুটো কোণ আঁকতেই পারি, এই একটা কোণ এবং এই একটা কোণ, এবং এই একটা কোণ। তাহলে কি হলো? এই দুটো কোণ পাশাপাশি অবস্থিত, কিন্তু কোণ দুটোর শীর্ষবিন্দু একই, এবং এই কোণ দুটোর একটা কমন বাহু আছে। এই দুটোর একটা কমন অ্যাঙ্গেল আছে, এই সাইড আছে বা বাহু আছে, এবং কোণ দুটো ওই কমন লাইনের দুটো অপোজিট সাইডে অবস্থিত। এই কোণগুলোকে বলা হয় সন্নিহিত কোণ বা অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেল। কী বলে?
অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেল বা সন্নিহিত কোণ। এবার দেখো, যদি দুটো সন্নিহিত কোণের যোগফল 90 ডিগ্রি হয়, অর্থাৎ এই ধরো একটা কোণ আঁকলাম, টোটালটা কত 90 ডিগ্রি। এবার এই সন্নিহিত কোণ কোনটা? এটা একটা, এটা একটা, এটার নাম দিলাম এ, এটার নাম দিলাম বি। তাহলে এই কোণ দুটোর সমষ্টি কত? এখানে এই কোণটা আছে 90 ডিগ্রি, তাহলে এ প্লাস বি আমরা কত লিখতে পারি? ইজিক্যাল টু 90 লিখতে পারি। অর্থাৎ দুটো সন্নিহিত কোণের সমষ্টি 90 ডিগ্রি হলে তবে একটাকে আর একটার পূরক কোণ বলে বা কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল। কী বলে? পূরক কোণ বা কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল। তাহলে একটা কোণের মান এ প্লাস বি যা খুশি হতে পারে, এই এ এবং বি এর মান যা খুশি হতে পারে, কিন্তু এ প্লাস বি এর ভ্যালু কত হবে? 90 ডিগ্রি। ক্লিয়ার? তাহলে ধরো বি এর মান আছে 25 ডিগ্রি, তাহলে এর মান কত? 90 থেকে বাদ দাও, এটা 90 থেকে বাদ দিলে হবে 65 ডিগ্রি। বুঝতে পারলে? এইরকমভাবে কিন্তু আমরা সন্নিহিত কোণ পূরক কোণ মানে কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল সম্পর্কে, এটা হচ্ছে একটা আলাদা কনসেপ্ট। একইভাবে আমরা দেখব সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেল বা সম্পূরক কোণ। সম্পূরক কোণ কি? যখন দুটো সন্নিহিত কোণের সমষ্টি 180 ডিগ্রি, এটা ধরো এ এবং এটা ধরো বি, এবং এ প্লাস বি এর সমষ্টি কত? এই টোটালটা 180 ডিগ্রি। অর্থাৎ এ প্লাস বি এর মান যদি হয় 180 ডিগ্রি, তবে একটাকে অপরটার কি বলে? সম্পূরক কোণ বা সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেল। এখন ধরো যদি এ কোণের মান দেওয়া থাকে 80 ডিগ্রি, তবে বি কোণ কত হবে? নিশ্চয়ই 100 ডিগ্রি হবে। মানে এ এবং বি এর ভ্যালু কিন্তু একটা একটার উপর ডিপেন্ড করে না, যা খুশি হতে পারে, কিন্তু তাদের সমষ্টি সবসময় 180 হবে সাপ্লিমেন্টারির ক্ষেত্রে। কমপ্লিমেন্টারির ক্ষেত্রে কী হবে? দুটোর ভ্যালু এ এবং বি এর যা খুশি হতে পারে, কিন্তু এদের সমষ্টি কত হবে? 90 ডিগ্রি। বোঝা গেল? এই আর একটা কনসেপ্ট গেল কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল, সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেল। এবার আমরা সমান্তরাল লাইনে চলে যাব। ওকে, দেখো আমরা সমান্তরাল লাইন দেখেছিলাম কীরকম? এরকম, এবং দেখেছিলাম আর একটা, সেটা হচ্ছে ইন্টারসেক্টিং লাইন, এরকম। এবার দেখো ইন্টারসেক্টিং লাইনের এখানে আর একটা কোণের বিষয় আছে। এখানে দেখো ইন্টারসেক্ট যখনই করবে দুটো লাইন, তখন চারটে কোণ উৎপন্ন করবে, একটা, দুটো, এই আর একটা, এই আর একটা। ঠিক আছে? তাহলে এখানে 1 নম্বর কোণের সাথে এই দিকের 2 নম্বর কোণ ইকুয়াল হবে, এবং 3 নম্বর কোণ, 4 নম্বর কোণ ইকুয়াল হবে। কেন হবে? কারণ দেখো 1 আর 3 এই দুটোর অ্যাড করলে কত হয়? এটা যেহেতু একটা স্ট্রেট লাইন, তাহলে 1 এবং 3 এই দুটো যোগ করলে এই কোণ দুটোর ভ্যালু হবে 180 ডিগ্রি। ওকে, বুঝতে পারলে? কারণ সরল কোণ। আবার দেখো, আমি যদি 1 নম্বর কোণের ভ্যালু যা খুশি ধরে নাও এক্স, তাহলে 3 নম্বরের ভ্যালু কত? 3 নম্বরের ভ্যালু হবে 180 মাইনাস এক্স। কারণ সম্পূরক কোণের কনসেপ্ট আমরা এক্ষুনি দেখলাম, এই দুটো মিলে যদি 180 হয়, এটা এক্স হলে তাহলে এটা কত হবে? 180 মাইনাস এক্স। বা এটা যদি আমি ধরি 60 ডিগ্রি, তাহলে 3 নম্বর কত? 120, কারণ এই দুটো যোগ করলে 180 হতে হবে। আবার দেখো 2 আর 3 এই দুটো মিলে কত হবে? 2 এবং 3 এই দুটো মিলে হবে কিন্তু আবার 180, কারণ এইটাও হচ্ছে একটা স্ট্রেট লাইন। তাহলে 2 প্লাস 3 এদের ভ্যালু কত? এদের ভ্যালু আবার হচ্ছে 180, কারণ এটাও সম্পূরক কোণ, যেখানে 3 এবং 2 এই দুটো মিলে মোট কত হচ্ছে? 180। তাহলে 3 নম্বর কোণ যদি 120 হয়, তবে 2 নম্বর কত? নিশ্চয়ই 60 হবে। বা 3 নম্বর যদি এটা হয় 180 মাইনাস এক্স, তাহলে 2 নম্বর কোণ কত হবে? 180 মাইনাস অফ 180 মাইনাস এক্স। এবার এটাকে ক্যালকুলেশন করলে আমরা 180 থেকে এটা যদি মাইনাস করি, দেখব 180 মাইনাস 180 মাইনাস মাইনাসে প্লাস হয়ে গিয়ে এক্স, এটা কাটবে, অর্থাৎ এক্স। 2 নম্বর কোণের ভ্যালু এক্স, অর্থাৎ এই কোণগুলো কি হচ্ছে? সমান হচ্ছে। এগুলোকে বলে বিপ্রতীপ কোণ বা অপোজিট অ্যাঙ্গেল। ওকে, বিপ্রতীপ কোণ বা অপোজিট অ্যাঙ্গেল।
এই দুটো সমান হয়। নেক্সট এবার দেখো সমান্তরাল সরলরেখা আঁকলাম, এদের মধ্যে যদি আমরা একটা লাইন ইন্টারসেক্ট করি বা অপর একটা লাইন যদি দুটো সরলরেখাকেই কানেক্ট করে বা ইন্টারসেক্ট করে, সেক্ষেত্রে দেখো এইখানে একটা কোণ তৈরি হচ্ছে, এই কোণটার বিপ্রতীপ কোণ কোনটা হচ্ছে এটা, আবার এই দিকে একটা কোণ তৈরি হচ্ছে, তার বিপ্রতীপ কোণ হচ্ছে এইটা, অপোজিট অ্যাঙ্গেল, মানে এগুলো সমান। ওকে, আবার দেখো নিচের পোর্শনে ধরো এটা এ, এটা বি, এটা সি এবং এটা ডি, আর এটা ই আর এটা এফ, এবং মাঝখানের যে অ্যাঙ্গেলগুলো আছে এটার নাম দিলাম হচ্ছে ও আর পি, বা এখানে কোণগুলোর নাম আমরা এভাবে দিতে পারি 1 2 3 4 5 6 7 8। ওকে, এবার দেখো তাহলে প্রথমে অপোজিট অ্যাঙ্গেলগুলোর ক্ষেত্রে কি হলো, 1 3 2 4 সমান, আবার নিচের ক্ষেত্রে সিডির ক্ষেত্রে যেখানে পি বিন্দুতে ছেদ করেছে 5 এবং 7 ইকুয়াল এবং 8 এবং 6 ইকুয়াল, এগুলো সব কি অ্যাঙ্গেল, সব অপোজিট অ্যাঙ্গেল। এবার আর একটা দেখো, এখানে একটা কনসেপ্ট আছে, সেটা হচ্ছে একান্তর কোণ। একান্তর কোণ কি? একান্তর কোণ হচ্ছে আমরা একটা সরলরেখার একই সাইডে, আবার দেখো এইখানে 1 নম্বর কোণ এবং 5 নম্বর কোণ, এই দুটো কোণ অনুরূপ কোণ। অনুরূপ কোণ কেন? কারণ এবি সরলরেখা এবং সিডি সরলরেখা অনুরূপ মানে একই রকম, এভাবে ভাবো, বা করসপন্ডিং অ্যাঙ্গেল। এখানে ইএফটা ছেদ করেছে, তাহলে এই যে ছেদ করেছে ইএফের এর বাদিকে, এখানে যেখানে ছেদ করেছে সেখানেও বাদিকে এবং ওপরে, এটাও বাদিকে ওপরে, এটাও বাদিকে ওপরে, এই দুটো। আবার এইটার ক্ষেত্রে ডান দিকে ওপরে, ডান দিকে ওপরে, এই দুটো ইকুয়াল। বাদিকে নিচে ইকুয়াল, ডান দিকে নিচে, ডান দিকে নিচে ইকুয়াল, এইগুলোকে বলে অনুরূপ কোণ। অর্থাৎ 1 সাথে 5 ইকুয়াল হবে, 2 সাথে 6 ইকুয়াল হবে, 3 সাথে 7 ইকুয়াল হবে, 4 সাথে 8 ইকুয়াল হবে। এগুলো হলো অনুরূপ কোণ, একান্তর কোণ, অনুরূপ কোণ, ঠিক আছে, এগুলো হচ্ছে অনুরূপ কোণ। এবার আসবো একান্তর কোণ। একান্তর কোণ কোনটা? দেখো একান্তর কোণ হচ্ছে 1 অন্তর, অর্থাৎ যখনই এরকম সমান্তরাল সরলরেখা থাকবে এবং কানেক্টিং একটা লাইন থাকবে, এখানে ভাববে হচ্ছে এরকমভাবে জেড, তাহলে এই যে অপোজিট অ্যাঙ্গেলগুলো জেড বা উল্টো জেড দুটোই ভাবতে পারো, এই অ্যাঙ্গেলগুলো হচ্ছে একান্তর কোণ বা অল্টারনেট অ্যাঙ্গেল। অর্থাৎ এর 1 অন্তর হচ্ছে এটা বা একান্তর হচ্ছে এটা, মানে এটা যদি 1 নম্বর অ্যাঙ্গেল হয়, 2 নম্বর অ্যাঙ্গেল এটা, তার পরেরটা এটা, মানে একটা বাদ দিয়ে একটা 1 অন্তর। বা এখান থেকে যদি আমি এইদিকে হিসাব করি, এটা 1 নম্বর হলে এরপরে এটা 2 নম্বর, এটা বাদ দিয়ে পরেরটা এটা, ঠিক আছে। এই কোণগুলো ইকুয়াল হয় একান্তর কোণ, অর্থাৎ 4 6 ইকুয়াল, 3 5 ইকুয়াল। বুঝতে পারলে? তাহলে এখানে দেখো আমরা যেগুলো দেখলাম সমান্তরাল লাইন এবং একটা ইন্টারসেক্টিং লাইনের ক্ষেত্রে কি পেলাম, এটার সাথে এটা অপোজিট অ্যাঙ্গেল, এবং অপোজিট অ্যাঙ্গেল বুঝতে পারলে সবগুলো অপোজিট, এটার সাথে এটা অপোজিট। বা আমি যদি নাম্বারিং করি 1 2 3 4 5 6 7 8, দেখো 1 সাথে 4, 2 সাথে 3, 5 সাথে 8, 6 সাথে 7, এইগুলো কি অপোজিট অ্যাঙ্গেল, মানে বিপরীত কোণ। এবার দেখি আমরা অনুরূপ কোণ। 1 সাথে 5, 2 সাথে 6, 3 সাথে 7, 4 সাথে 8, এগুলো অনুরূপ কোণ বা করসপন্ডিং অ্যাঙ্গেল। এবার যদি দেখি একান্তর কোণ, একান্তর কোণ হচ্ছে 3 সাথে 6 এবং 4 সাথে 5, এইগুলো হচ্ছে একান্তর কোণ। বুঝতে পারলে? আর একটা কনসেপ্ট এখান থেকে আসে, সেটা হচ্ছে এই যে সমান্তরাল লাইনগুলো টানছি,
এই সমান্তরাল লাইন এবং ইন্টারসেক্টিং লাইন যে কোণগুলো তৈরি করছে এদিকে বা এদিকে একই দিকে দেখব, তাদের যোগফল সেম হয়, অর্থাৎ 3 নম্বরের সাথে 5 নম্বর এরা যদি যোগ করি 3 নম্বর প্লাস 5 নম্বর ইজিক্যাল টু হবে 4 নম্বর প্লাস 6 নম্বর ইজিক্যাল টু হবে 180 ডিগ্রি। অর্থাৎ এ পাশের সাথে এ পাশ মানে এদিকের দুটো যোগ করলে 180 180 করে হবে। ঠিক আছে, এটা আরেকটা কনসেপ্ট। এই গেল সমান্তরাল লাইনের সাথে আমাদের যা যা থিওরি হওয়ার সমস্তটাই কিন্তু এখানে আলোচনা হয়ে গেল। এবার এটার অ্যাপ্লিকেশান আছে বেশ কিছু, কোন অ্যাঙ্গেলগুলোর ক্ষেত্রে অ্যাঙ্গেল বের করতে দেয়। যেমন ধরো একটা এক্সাম্পল আমি দিচ্ছি, ধরো এখানে এরকমভাবে একটা ম্যাথ দিয়ে দিল যে এই অ্যাঙ্গেলটা ধরো দেওয়া আছে 48 ডিগ্রি এবং এই দিকের অ্যাঙ্গেলটা দেওয়া আছে ধরো 66 ডিগ্রি। তাহলে এই অ্যাঙ্গেলটা কত হবে? দেখো এটা করতে গেলে কি করতে হবে, মোটামুটিভাবে এরকমভাবে ভাবতে হবে, এদিক দিয়ে একটা এদের সমান্তরাল লাইন টানতে হবে, এদের লাইন প্যারালাল এটা বলা থাকবে। তাহলে কি হবে, যখনই আমি এটাকে সমান্তরাল লাইন টানলাম তাহলে এটার সাথে এটা সমান্তরাল এবং এটা ভেদক বা ছেদ করেছে, তাহলে এটা 48 হলে একান্তর কোণ কোনটা, এটা 48। একইভাবে এইটা যদি 66 হয়, কারণ এটার সাথে এটা সমান্তরাল এবং এইটা ভেদক, তাহলে এটা 66 হলে এটা কত, এটাও 66। তাহলে এই দুটো যোগ করলে যা 48 আর 66 সেটাই হবে এটা অ্যান্সার। অর্থাৎ যোগ করলে 8 আর 6 14 4 হাতে 1 114 ডিগ্রি। বুঝতে পারলে? এইভাবে এরকম টাইপের কিন্তু ম্যাথ থাকতে পারে। ওকে, নেক্সট। তাহলে আমরা সমান্তরাল লাইনের বা 0 ডাইমেনশান এবং 2 ডাইমেনশানের পড়া কিন্তু আমাদের হয়ে গেল। এবার 3 ডাইমেনশনালগুলো দেখব, 2 ডাইমেনশনালগুলো দেখব। 2 ডাইমেনশানে আমরা কি কি পড়ব, ঠিক আছে? ওকে, দেখো 2 ডাইমেনশানে যখনই কোনো লাইনের আমরা মুভমেন্ট দেখলাম তখন কি তৈরি হচ্ছে, ক্ষেত্র। এখন এই যে ক্ষেত্র তৈরি হচ্ছে সেই ক্ষেত্রকে আমরা যখন বাউন্ডারি দেব, দেখো দুদিকে বাউন্ডারি দিলাম, তাহলে এই দিক খোলা এই দিক খোলা বা সব দিক খোলা, কি এরিয়া কি ক্লোজ হয়েছে? এরিয়া কিন্তু ক্লোজ হয়নি। ক্লোজ করতে গেলে মিনিমাম আরও একটা বাউন্ডারি লাগবে। ঠিক আছে, মিনিমাম 3টে বাউন্ডারি দিলে তবেই একটা ক্ষেত্র বাউন্ডিং হয়, বা ক্ষেত্রের আমরা তার ক্ষেত্রে আমরা কী বের করতে পারবো, ক্ষেত্রফল বা পরিসীমা এগুলো বের করতে পারবো। মিনিমাম 3টে, এরপর আমরা 4টেও দিতে পারি, 5টাও দিতে পারি, 6টাও দিতে পারি, বাউন্ডারি যা খুশি দিতে পারি। ঠিক আছে, তাহলে 3টে বাউন্ডারি যখন দেবো বা 3টে স্ট্রেট লাইন দিয়ে যখন বাউন্ডারি দেবো তখন তাকে কি বলা হয়, ত্রিভুজ। যদি 4টে বাউন্ডারি দিই বা 4টে বাহু দিয়ে বাউন্ডারি দিই তখন তাকে বলে চতুর্ভুজ, 5টা দিলে পঞ্চভুজ, 6টা দিলে ষড়ভুজ। একইভাবে আমরা বা ষড়ভুজ পঞ্চভুজ এর বড় যখনই হয়ে যাবে তখন আমরা সেটাকে বহুভুজ বলে থাকি। ঠিক আছে, দেখো তাহলে আমাকে কি কি পড়তে হবে, সব পড়তে হবে এরকম ষড়ভুজ সপ্তভুজ এরকম। দেখো আমাদের স্পেশালি পড়তে হবে হচ্ছে ত্রিভুজটা। কেন? যখনই আমরা একটা ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে পারবো যেভাবেই হোক, ত্রিভুজের ধরো ত্রিভুজের আবার অনেক পার্ট আছে, ভাগ আছে, এবার তাতে কিছু কিছু স্পেশাল ক্রাইটেরিয়ার ত্রিভুজ আছে, সেইগুলোর ক্ষেত্রে সহজে বের করা যায়। যদি ধরো 3টে বাহু শুধুমাত্র জানি তাহলে ত্রিভুজটার ক্ষেত্রফল আমাকে বের করতে হবে। যদি এটা বের করতে পারি তাহলে দেখো সবগুলোর ক্ষেত্রে আমরা বের করতে পারবো, কারণ যে কোনো অন্য শেপের যে ডায়াগ্রামগুলো হবে তার কর্ণ টানলেই দেখো দুটো ত্রিভুজ তৈরি হয়ে যাবে। তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রফল বের করা যদি আমি শিখি, তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রফল যদি আমি বের করা শিখি, তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রফল বের করা যদি আমি শিখতে পারি তবে এর ক্ষেত্রফল আমি বের করতে পারবো, এদিকেরটা বের করবো, এদিকেরটা বের করবো, যোগ করবো, হয়ে যাবে। বা পঞ্চভুজের ক্ষেত্রে দেখো আমি যদি দুটো কর্ণ টানি তাহলে 3টে ত্রিভুজ তৈরি হবে। ত্রিভুজের ক্ষেত্রফল বের করা আমি জানি, এটা জানলেই এটা বের করতে পারবো। ষড়ভুজের ক্ষেত্রে একইভাবে, যত ভুজ হোক বা যত বহুভুজ হোক আমরা কিন্তু অ্যাকচুয়াল ত্রিভুজের ক্ষেত্রফল বের করা শিখলে বাদবাকি সমস্তগুলোর ক্ষেত্রফল বের করতে পারবো। ওকে, তাহলে আমাকে পড়তে হবে কি, ত্রিভুজটা বেশ ভালো করে পড়তে হবে। ওকে, দেখো এবার আমরা পড়বো ট্রায়াঙ্গেল বা ত্রিভুজ। ত্রিভুজ পড়তে গেলে ত্রিভুজের টাইপ আগে জানতে হবে। দেখো
ত্রিভুজকে আমরা দুভাবে ভাগ করতে পারি, এক অ্যাঙ্গেল অনুযায়ী আর এক সাইড ওয়াইজ। সাইড মানে কোণ ভেদে ত্রিভুজ তিন প্রকার। একটা হচ্ছে যে ত্রিভুজের সমস্ত কোণগুলো সূক্ষ্মকোণ, সমস্ত কোণগুলো সূক্ষ্মকোণ বা অ্যাকিউট অ্যাঙ্গেল, তাদের বলে সূক্ষ্মকোণী ত্রিভুজ। এবার যে ত্রিভুজের একটা কোণ সমকোণ মানে 90 ডিগ্রি, তাকে বলে সমকোণী ত্রিভুজ, রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। ওকে। আর একটা হচ্ছে যে ত্রিভুজের একটা কোণ 90 ডিগ্রির বড়, অর্থাৎ স্থূলকোণী ত্রিভুজ। এই গেল তিন ধরনের ত্রিভুজ কোণ ভেদে। ওকে। এবার দেখো বাহু ভেদে যখন ত্রিভুজ দেখব, বাহু ভেদে এবার আমরা বাহু ভেদে দেখব সাইড ওয়াইজ। তাহলে প্রথমেই যে কোনো একটা ত্রিভুজ আঁকলাম, এর তিনটে বাহুই আলাদা, অর্থাৎ কেউ কারোর সাথে সমান না, তাকে বলা হয় বিষমবাহু ত্রিভুজ বা স্কেলেন। এরপরে আসব এরই স্পেশাল কেস, যখন দুটো বাহু সমান হবে, একটা অসমান হবে। সরি, এটা আবার সমবাহু ত্রিভুজ হয়ে গেল ছবিটা। সমবাহু ত্রিভুজ মানে তিনটে বাহুই সমান হবে। আর একটা ত্রিভুজ হয় যেটা হচ্ছে দুটো বাহু সমান কিন্তু অপরটি সমান না, ঠিক আছে। একে বলা হয় হচ্ছে সমদ্বিবাহু, দুটো বাহু সমান আর এর তিনটে বাহুই সমান। তিনটে বাহু সমান হলে সমবাহু ত্রিভুজ বা ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল, আর দুটো বাহু সমান হলে সমদ্বিবাহু ত্রিভুজ বা আইসোসেলাস ট্রায়াঙ্গেল, আর যে ত্রিভুজের তিনটে বাহুই অসমান তাকে বলে বিষমবাহু ত্রিভুজ বা স্কেলিন। ওকে। এইবার দেখো এদের মধ্যে কম্বাইন করে মিক্স আপ করে আমরা আরও দুই একটা ভাগ করতে পারি। সেটা হচ্ছে সমকোণ থাকবে এবং সমান দুটো বাহু থাকবে, অর্থাৎ সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ। মানে যে ত্রিভুজের একটা কোণ তো 90 ডিগ্রি হবেই এবং 90 ডিগ্রির সাথে যে বাহু দুটো আছে সেইগুলো আবার সমান, তাহলে সেটা হবে হচ্ছে সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ। ওকে। আবার সমদ্বিবাহু ত্রিভুজ এটা একটা স্পেশাল কেস গেল। তাছাড়া এই গেল ত্রিভুজের টোটাল ভাগ। তাহলে প্রত্যেকটা পার্টের বা প্রত্যেকটা ত্রিভুজ সম্পর্কে আমাদের জানতে হবে। এই ত্রিভুজগুলো সমকোণী, স্থূলকোণী, সূক্ষ্মকোণী ত্রিভুজ, এদের বৈশিষ্ট্য। আর এদিককার যে ত্রিভুজ তাদের এইগুলো যাবে হচ্ছে পরিমিতির ক্ষেত্রে, মেজারমেন্টের ক্ষেত্রে, ত্রিভুজের ক্ষেত্রফল বের করা। বুঝতে পারলে? ত্রিভুজের ক্ষেত্রে আমাকে এতগুলো পড়তে হবে। এইবার আমরা যাই হচ্ছে চতুর্ভুজ বা কোয়াড্রিল্যাটারাল। দেখো চতুর্ভুজ বা কোয়াড্রিল্যাটারালে কী পড়বো বা চতুর্ভুজে কী পড়বো? চতুর্ভুজ কত ধরনের হয় এটা একটা বিরাট ফ্যাক্টর বা একটা চতুর্ভুজ কত ধরনের হয় এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। দেখো চতুর্ভুজ ফার্স্ট হচ্ছে আমরা যে কোনো টাইপের একটা চতুর্ভুজ আঁকতে পারি, ঠিক আছে। একটা আনকমন বা হ্যাবাজার একটা চতুর্ভুজ আঁকলাম, এর কোনো বাহুর সাথে কোনোটা মিল নেই, কোনো কোণ সমান না, এইটা হচ্ছে অ্যাকচুয়াল কোয়াড্রিল্যাটারাল বা চতুর্ভুজ। চারটে বাহু দ্বারা সীমাবদ্ধ সমতলিক ক্ষেত্র। ওকে। এবার এরই স্পেশাল কেস দেখো, যখন দুটো বাহু সমান্তরাল হবে, যে কোনো দুটো বাহু সমান্তরাল হবে। সমান্তরাল বলতে একটার সাথে আরেকটা প্যারালাল থাকবে এবং অপরগুলো সমান্তরাল হবে না। এইটার স্পেশাল কেস এক নম্বর গেল এটা। এই টাইপের ডায়াগ্রাম অর্থাৎ যে কোনো দুটো বাহু সমান্তরাল হলেই তাকে বলা হয় ট্রাপিজিয়াম। কি বলে? ট্রাপিজিয়াম। তাহলে চতুর্ভুজের, এটা চতুর্ভুজ, এবার এটা হবে ট্রাপিজিয়াম। যে তো চতুর্ভুজের দুটো বাহু সমান্তরাল তাকেই বলবো ট্রাপিজিয়াম। ওকে। এবার এই ট্রাপিজিয়ামের একটা স্পেশাল কেস দেখো, যদি ট্রাপিজিয়ামের দুটো বাহু তো সমান্তরাল হচ্ছে এবং বাকি যে বাহু দুটো আছে সেইগুলো পরস্পর সমান, মানে এটা সমান আর এটা তো সমান হওয়ার কোনো প্রশ্ন নেই, কিন্তু সমান্তরাল এই দুটো, একে বলে সমদ্বিবাহু ট্রাপিজিয়াম। কি বলে? সমদ্বিবাহু ট্রাপিজিয়াম, মানে এরই একটা স্পেশাল কেস। বুঝতে পারলে? এবার আবার দেখো এখানে কি গেল, এক জোড়া বাহু সমান্তরাল। পরবর্তী কেস দেখো, যদি দু জোড়া বাহুই সমান্তরাল হয়, তখন একে কি বলে? তখন তাকে বলে সামান্তরিক বা প্যারালোগ্রাম। ওকে। সামান্তরিক, দুই সাইড বা দুটো মানে দু জোড়া বাহুই সমান্তরাল। ওকে। এটার সাথে এটা সমান্তরাল হবে এবং এটার সাথে এটা সমান্তরাল হবে।
এবার এর বৈশিষ্ট্য কিন্তু আমাকে সব থেকে বেশি পড়তে হবে, কারণ সমান্তরাল বাহু যারা আছে তাদের ক্ষেত্রে ভেদক ছেদক দিয়ে আমরা যত উপপাদ্য পড়েছিলাম, যত যে থিওরি পড়েছি সবগুলো কিন্তু এই ক্ষেত্রে প্রযোজ্য হবে। ঠিক আছে, দেখো এটার থিওরি আমাকে পড়তে হবে, আগে ভাগগুলো করে নিই। এবার এর স্পেশাল কেস দেখো, দুজোড়া বাহুই সমান্তরাল। এবার দুজোড়া বাহুর সাথে সাথে কোণগুলো সমান করে দাও, অর্থাৎ কোণগুলো 90 ডিগ্রি করে দাও। সমান করতে গেলে 90 ডিগ্রি হবে, তাহলে সেটা হয়ে গেল আয়তক্ষেত্র বা রেক্ট্যাঙ্গেল। বুঝতে পারলে? রেক্ট্যাঙ্গেল বা আয়তক্ষেত্র। আবার দেখো এর আর একটা কন্ডিশন আমরা এখানে পড়তে পারি, সেটা হচ্ছে এখানে কি করলাম, কোণগুলো সমান করলাম। আবার এখান থেকে আর একটা কন্ডিশন করতে পারি, সেটা হচ্ছে দুজোড়া বাহু সমান্তরাল ছিল, এবার বাহুগুলো তো সমান্তরাল আছে, বাহুগুলোকে সমান করে দাও, তাহলে হয়ে গেল রম্বস। ওকে, এবার দেখো এই যে আয়তক্ষেত্র, আয়তক্ষেত্রের আর একটা জিনিস আমরা এখান থেকে করতে পারি, সেটা হচ্ছে আমরা আয়তক্ষেত্র থেকেও আঁকতে পারো বা এখান থেকেও আঁকতে পারো সামান্তরিক থেকে। সেটা হচ্ছে আয়তক্ষেত্রের তো দুজোড়া বাহু সমান্তরাল ছিলই এবং কোণগুলো 90 ডিগ্রি ছিল। এখন আয়তক্ষেত্রের কোণগুলো 90 ডিগ্রি, বাহুগুলোকে খালি সমান করে দাও, তাহলে সেটা কি হয়ে যাবে, সেটা হয়ে যাবে বর্গক্ষেত্র। বা এখান থেকে দেখো আমরা এটাকে টানতে পারি যে এখানে বাহুগুলো সমান আছে কিন্তু কোণগুলো কিন্তু সমান না, এখন এই কোণগুলোকে সমান করে দিলে এটা হয়ে যাবে বর্গক্ষেত্র। ঠিক আছে, তাহলে এই চতুর্ভুজের ক্ষেত্রফল আমাকে শুধুমাত্র চতুর্ভুজের ক্ষেত্রফল বের করা শিখতে হবে দ্বিমাত্রিক ক্ষেত্রে বা 2 ডাইমেনশনালের ক্ষেত্রে। এবার এই চতুর্ভুজের ক্ষেত্রফল বের করতে গেলে দেখো আমরা এত ধরনের চতুর্ভুজ পাই। এবার এই চতুর্ভুজগুলোর ক্ষেত্রে এর ক্ষেত্রে সহজ ফর্মুলা আছে, এর ক্ষেত্রে সহজ ফর্মুলা আছে, মানে এইগুলোর ক্ষেত্রে সব স্পেশাল কেস এবং সহজ ফর্মুলা দিয়ে এই টাইপের শেপগুলোর ক্ষেত্রফল আমরা সহজেই বের করতে পারি। যদি তাও না পারি, মানে এরকম যদি রেগুলার শেপ বা এত সুন্দর শেপ বা স্পেশাল শেপ যদি না হয়, যদি এই টাইপের থাকে, সেক্ষেত্রে আমরা কি করব, সেক্ষেত্রে আমরা এই যে এটা আসছে আমাদের শেপটা আসছে, আমরা কর্ণ টেনে ত্রিভুজ, এই ত্রিভুজ এদের ক্ষেত্রফল বের করব, যোগ করব, এই ক্ষেত্রফল বের করে দেবো। এটা হচ্ছে লাস্ট অপশান। ওকে, এই গেল চতুর্ভুজের পড়া। এবার দেখো আরও একটা জিনিস এখান থেকে আমাদের একটুখানি জেনে নিতে হবে, সেটা হচ্ছে এই ধরনেরও কিন্তু একটা চতুর্ভুজ হয়। এটাকে কি বলে, এটাকে বলে অকুব্জ চতুর্ভুজ। কারণ এই চতুর্ভুজ আমরা যতগুলো এঁকেছি এর আগে দেখো সবগুলোর ক্ষেত্রে কর্ণ টানবে, দেখো সব ভেতরে হবে, সব কর্ণ কোথায় হবে, ডায়াগ্রামের ভেতরে। কিন্তু এই একটা ডায়াগ্রাম যার চতুর্ভুজ মানে 4টে বাহু আছে, কিন্তু এই কর্ণটা ভেতরে আছে, কিন্তু এই দিককার কর্ণটা দেখো বাইরে হয়ে যাবে। তার মানে যে চতুর্ভুজে একটা কর্ণ বাইরে থাকবে, বা এভাবে ভাবতে পারো একটা কোণ রিফ্লেক্স অ্যাঙ্গেল বা প্রবৃদ্ধ কোণ, তাকেই বলা হবে হচ্ছে অকুব্জ চতুর্ভুজ। বা এই টাইপের পঞ্চভুজ হতে পারে, ষড়ভুজ হতে পারে, কেমন এরকম হতে পারে ষড়ভুজ। ওকে, অকুব্জ ষড়ভুজ বোঝা গেল। আবার দেখো আর একটা ডায়াগ্রাম হয়, সেটা হচ্ছে আমরা যতগুলো ডায়াগ্রাম এঁকেছি তাতে এরকমভাবে একটা ডায়াগ্রাম আমরা কিন্তু কল্পনা করতে পারি। সেটা হলো ধরো দুটো পাশাপাশি যে বাহু আছে, এই দুটো সেম, আবার এই দুটো সেম, অর্থাৎ কাইট। এই বাহু দুটো সেম এবং এই বাহু দুটো সেম, এই শেপটার নাম হচ্ছে কাইট। ঠিক আছে, এই গেল চতুর্ভুজ আমাদের যেটা পড়তে হবে চতুর্ভুজের মধ্যে। বুঝতে পারলে? আর একটা জিনিস আমাদের পড়তে হবে, সেটা হচ্ছে সার্কেল 2 ডাইমেনশনালে, সার্কেল বা বৃত্ত। দেখো সার্কেল বা বৃত্ত এর ক্ষেত্রে আমাকে কি পড়তে হবে, বৃত্তের ক্ষেত্রে আমাদের জানতে হবে বৃত্তের কিছু কিছু একদম কনসেপ্ট, বেসিক কনসেপ্ট যেটা আমরা দেখে নিচ্ছি। সেটা হচ্ছে বৃত্তের এটা সেন্টার, বাইরের চারপাশে যেটা আছে সেটা পরিধি, এবং এই পরিধির যদি আমরা কোথাও থেকে ক্রস সেকশন করি, ধর এখান থেকে কেটে দিলাম, তবে কি দাঁড়াবে, এরকমভাবে দাঁড়াবে, এরকম কেটে দিলাম বৃত্তটাকে। তাহলে
এই যে বাইরের পার্ট বা পরিধির যে অংশ, ছোট একটা অংশ বড় একটা অংশ, এটাকে বলে আর্ক বা বৃত্তচাপ। ওকে, এবার বড়টাকে বলবো মেজর আর্ক, ছোটটাকে বলবো মাইনর আর্ক। আর্ক কোনটা? আর্ক কিন্তু শুধুমাত্র বাইরের সাইডটা, মানে এইটা আর্ক আর এইটা আর্ক, ভেতরেরটা নয় কিন্তু। এবার যখনই এইখান থেকে আমরা কেটে ফেললে এরকম হয়ে যাবে দুটো টুকরো, তখন এই পার্ট এবং এই পার্ট এইগুলো হয়ে গেল সেগমেন্ট বা ছেদিতাংশ, বৃত্তের ছেদিতাংশ বা ক্রস সেকশন। তাহলে এইটা মেজর সেগমেন্ট, নিচেরটা মাইনর সেগমেন্ট। কি বলবো? মেজর সেগমেন্ট বা বৃহৎ অংশ বা বৃহৎ বৃত্তাংশ, মেজর এটা মাইনর। ঠিক আছে, আর বৃত্তের ভেতরে আরও কিছু যেগুলো আছে সেটা দেখে নাও। আমি যেখান থেকে কাটলাম এই বরাবর এইখান থেকে এই পর্যন্ত, মানে বৃত্তের পরিধির একটা বিন্দু থেকে আরেকটা বিন্দু পর্যন্ত যে দূরত্ব বা যুক্ত করলে যে রেখাটা পাবো সেটাকে বলে জ্যা। কী বলে? জ্যা। আর বৃত্তের এই জ্যা মানে একটা পরিধির এক বিন্দু থেকে অপর বিন্দুতে টাচ করবে, কিন্তু সেটা কেন্দ্র বরাবর যাবে, তখন সেই জ্যাটাকেই বলবো ব্যাস। ঠিক আছে, এটা হচ্ছে ব্যাস। আবার বৃত্তের কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত যে ডিস্টেন্স তাকে বলা হবে ব্যাসার্ধ। ব্যাসার্ধকে আর দিয়ে প্রকাশ করায়। ব্যাসার্ধ এদিকেও ব্যাসার্ধ, আবার এই দিকেও ব্যাসার্ধ, এই টোটাল যে ডিস্টেন্স এটাকে বলা হয় ব্যাস। ঠিক আছে, এটা ব্যাসার্ধ আর পুরোটা ব্যাস। দেখো, ব্যাস ছাড়া ব্যাস নিজেও কিন্তু একটা জ্যা কাকে বলে? জ্যা হচ্ছে বৃত্তের পরিধির দুটো বিন্দুর মধ্যে কানেক্টিং লাইন। আর যখন কানেক্টিং লাইনটা সেন্টার দিয়ে যাবে তখন সেটা হয়ে যাবে ব্যাস। তার মানে একমাত্র ব্যাসই হচ্ছে সব থেকে বড়, কারণ এর থেকে বড় কিন্তু আর হতে পারে না। যখনই যেটা এদিকে যাবে ছোট হয়ে যাবে, এদিকে যাবে ছোট হয়ে যাবে, আরও দূরে যাবে ছোট হয়ে যাবে। তাহলে সব থেকে বড় জ্যা কোনটা? বৃত্তের ব্যাস। ওকে, এবার দেখো বাদবাকি পার্ট আমাদের মোটামুটি হয়ে গেছে। এবার আরও একটু পার্ট আছে, সেটা হচ্ছে বৃত্তটাকে যদি আমরা এরকমভাবে কাটি, যদি মাঝখান থেকে এরকমভাবে কাটি, তখন সেটা কী হবে? ওপরের হাফ নিচের হাফ, এটাকে বলে অর্ধবৃত্ত, বৃত্তের অর্ধেক। অর্ধবৃত্তকে বলে সেমি সার্কেল, নিচেরটা সেমি সার্কেল, ওপরটা সেমি সার্কেল। এবার যখন এই সেমি সার্কেল মানে একদম মাঝখান থেকে যখন যাবে না, তখন সেটা হয়ে যাবে এরকম সেগমেন্ট। আর একটা জিনিস হয়, সেটা হচ্ছে সেক্টর। সেক্টর কোনটা? দেখো, একটা বৃত্তের কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত বা পরিধি পর্যন্ত যখনই আমি এরকমভাবে পাই আকারে কাটবো, তাতে কি হচ্ছে? এটা কি? দুটো ব্যাসার্ধ মানে কেন্দ্র থেকে শুরু করে ব্যাসার্ধ মাপ অনুযায়ী পরিধি পর্যন্ত যে ডিস্টেন্স, এইটুকু কভার করে যখন এইভাবে আমরা কাটছি, এটাকে বলছে সেক্টর। কী বলে? সেক্টর। ওপরেরটা মেজর সেক্টর, নিচেরটা মাইনর সেক্টর। ঠিক আছে, তাহলে এই সব ক্ষেত্রে আমাদের ক্ষেত্রফল বের করা, সেক্টরের ক্ষেত্রে, আর্কের ক্ষেত্রে, তারপরে সেগমেন্টের ক্ষেত্রে, এগুলো কিন্তু আমাদের কিন্তু এখনকার যে রিসেন্ট যে এক্সামগুলো হয়, রেলের বিভিন্ন এক্সাম বা এনটিপিসি বা হচ্ছে সিজিএল, বিশেষ করে সিজিএলের এক্সামগুলোতে কিন্তু এই টাইপের সেক্টর থেকে কোশ্চেন থাকেই, এগুলো শিখতে হবে। ঠিক আছে, এই গেল আমাদের টোটাল বেসিক যা শিখতে হবে 2 ডাইমেনশানে। বোঝা গেল? এবার 3 ডাইমেনশানে আমরা কি পড়ব সেটা আমরা পরবর্তীতে আলোচনা করব। ওকে, আজকের মতো আমরা এখানে শেষ করছি। মোটামুটি বেসিক কনসেপ্ট আমরা কী কী শিখলাম বা কী কী শিখব, কী কী পড়তে হবে আমাদের, সেইগুলো সম্পর্কে একটা মোটামুটি ধারণা দেওয়ার চেষ্টা করলাম। তাহলে আমরা একটু রিকভার করে নিচ্ছি প্রথম থেকে। প্রথমে পড়লাম হচ্ছে পয়েন্ট থেকে লাইন থেকে লাইনের টাইপ, সমান্তরাল লাইন, সমরেখ বিন্দু, অসমরেখ বিন্দু, সমবিন্দু সরলরেখা, সমান্তরাল সরলরেখা, বক্ররেখা, সমান্তরাল সরলরেখার কিছু প্রপার্টিস পড়লাম। এরপরে এলাম হচ্ছে সরলরেখাকে মুভ করালে যে আয়তক্ষেত্র হচ্ছে, এই ক্ষেত্র হচ্ছে। এবার ক্ষেত্র যেগুলো আছে সেই ক্ষেত্র অর্থাৎ বাউন্ডেড ক্ষেত্র, সেটা পড়ার আগে আমরা আবার পড়েছি একটু কোণ সম্পর্কে, বিভিন্ন টাইপের কোণ পড়েছি, সন্নিহিত কোণ, পূরক কোণ পড়েছি। এবার যে ক্ষেত্রগুলো পড়লাম সেই ক্ষেত্রের মধ্যে আমরা বাউন্ডিং যখনই করছি, ফার্স্ট করলাম ত্রিভুজ, ত্রিভুজের পরে চতুর্ভুজ, পঞ্চভুজ, ষড়ভুজ সব করলাম। দেখলাম সেখানে যে ত্রিভুজ দিয়েই কিন্তু বাদবাকি সমস্ত ক্ষেত্রফল আমরা বের করতে পারি কানেক্টিং করে। ঠিক আছে, সেই জন্য ত্রিভুজের ক্ষেত্রফল আমাদের কিন্তু খুব সুন্দর করে পড়তে হবে। আর ত্রিভুজের ক্ষেত্রফল পড়তে গেলে ত্রিভুজের যে ভাগগুলো সেইগুলোকে মনে রাখতে হবে। ত্রিভুজের ভাগ কোণ ভেদে পড়লাম 3 প্রকার: সূক্ষ্মকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ, স্থূলকোণী ত্রিভুজ। আর বাহুভেদে পড়লাম 3 প্রকার: সমবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ এবং বিষমবাহু ত্রিভুজ। এই 3টে পড়লাম। এরপরে পড়লাম চতুর্ভুজ।
চতুর্ভুজের যে ভাগগুলো সেইগুলো দেখলাম যে একদম কোয়াড্রিল্যাটারাল বা চতুর্ভুজ থেকে ফার্স্ট একটা কন্ডিশন যখন দুটো বাহু সমান্তরাল হলো তখন সেটা হয়ে গেল ট্র্যাপিজিয়াম। ট্র্যাপিজিয়ামের ক্ষেত্রে যখন বাদবাকি দুটো সাইড সমান হচ্ছে তখন তাকে বলা হচ্ছে ইকুইল্যাটারাল, তখন তাকে বলছি কি ট্র্যাপিজিয়াম বলা হচ্ছে, সমদ্বিবাহু ট্র্যাপিজিয়াম। ওকে, তারপরে পড়লাম আমরা হচ্ছে দুজোড়া বাহুই যখন সমান্তরাল হচ্ছে তখন সেটা সামান্তরিক, সামান্তরিকের পরে এলো আয়তক্ষেত্র, আয়তক্ষেত্র থেকে আসবে বর্গক্ষেত্র, বর্গক্ষেত্র থেকে এদিকে যাচ্ছে রম্বস, অর্থাৎ সামান্তরিক থেকেও রম্বস, বর্গক্ষেত্রের থেকেও রম্বস। ওকে, নেক্সট আমরা পড়লাম হচ্ছে একটু বৃত্ত। বৃত্তে কি পড়লাম, বৃত্ত থেকে আমাদের কী কী জানতে হবে, সেগমেন্ট, সেক্টর এগুলো জানলাম, ব্যাস, ব্যাসার্ধ এগুলো জানলাম, আর সেক্টর সেগমেন্ট পড়লাম, অর্ধবৃত্ত পড়লাম। ঠিক আছে, এইগুলো কিন্তু আমাদের পড়লাম বলতে এইগুলো মোটামুটি একটা ধারণা দিয়ে রাখলাম যে এই টাইপেরগুলো আমাদের পড়তে হবে। এই সমস্ত ডিটেলস আমরা স্টেপ বাই স্টেপ পরপর পড়ব। ওকে, আজকের মতো আমরা এখানে শেষ করছি। এর পরবর্তী ক্লাসে আমরা বাদবাকি পার্ট অর্থাৎ একটা একটা করে পার্ট নিয়ে এখান থেকে আলোচনা করব। এর পরবর্তী পার্টে আমরা কি পড়বো বলো, আমরা ট্রায়াঙ্গেল পড়বো। ওকে, ট্রায়াঙ্গেল বিভিন্ন টাইপের ট্রায়াঙ্গেল দিয়ে পড়বো। ওকে, আজকের মতো এখানে শেষ রাখছি। বাই।